হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু বিজয়স ইংলিশ জোন। বিজয়স ইংলিশ জোনের গ্রামার ক্লাসে আজকেও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে ট্যাগ কোশ্চেনের পার্ট 1 ভিডিওটি দেখে নিয়েছো। আমরা এখন তোমাদেরকে পার্ট 2 এ আজকে ট্যাগ কোশ্চেন ক্লাসে দেখাবো যে কিভাবে তোমরা বিভিন্ন প্রশ্নগুলোর সমাধান করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে তোমাদেরকে আমি বিভিন্ন কোশ্চেন এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি। আমরা দেখবো আজকে যে বিভিন্ন কোয়েশ্চেনগুলো তুমি কিভাবে সলভ করবা এবং সেই সলভ করার সময় আমরা দেখবো কেন কোন ধরনের উত্তরটা আসে। দেখো, প্রথমে আমরা বেসিক বিষয়টা একটু রিভিশন করে নিই। এখানে বলা হচ্ছে যে কোয়েশ্চেনটা দিল যে রিতা সিংস এ সং। তো আমরা দেখতে পাচ্ছি রিতা এখানে নাউন, সিংস হচ্ছে এখানে ভার্ব। আর আমাদের এটা ট্যাগ কোশ্চেন, এখানে উত্তরটা ডাজেন্ট সে দিয়েছে। তাহলে ডাজেন্ট কেন এসে আমরা জেনে নিচ্ছি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং কোয়েশ্চেনটা হাবদক ছিল এবং সে কারণে আমরা অক্সিলারি হিসেবে কি নিয়ে এসেছি ডাজ। তাহলে উত্তর হয়ে গেল ডাজেন্ট, রিতার প্রোনাউন হয়ে গেল শি। দেন দ্বিতীয় কোশ্চেনটা আমরা যদি দেখতে পাই she does not sing a song। তাহলে দেখো এখানে does not আছে, অলরেডি অক্সিলারি দেয়া আছে এবং দেখতে পাচ্ছি এটা কোশ্চেনটা নামবোধক। তাহলে does not লেখা আছে, আমরা উত্তর লিখব does she। তাহলে দেখেন কোশ্চেন মার্ক দিতে হবে। এটা হচ্ছে বেসিক বিষয় যেটা আমরা প্রথম ভিডিওতে জানতে পেরেছি। আমরা আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি বিভিন্ন প্রশ্নগুলো সমাধান করতে পারো। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের টাইপ 1 যে টাইপ 1 দিয়ে তোমাদেরকে যে তিনটা কোশ্চেন তোমাদের সামনে দিলাম, এই তিনটা কোশ্চেন কিভাবে আমরা সলভ করছি সেটা একটু খেয়াল করো। প্রথম কোশ্চেনটা দেখো, প্রথম কোশ্চেনে বলা হচ্ছে যে আই নিড সাম বুকস। তাহলে দেখো আই নিড সাম বুকস, তাহলে এখানে ভার্ব আছে কয়টা? একটা ভার্ব। তা আমরা জানি যে ট্যাগ কোশ্চেন সবসময় অক্সিলারি দিয়ে করতে হয়। তো সেক্ষেত্রে এখানে নিড যেহেতু আছে এবং এখানে কোনো আর ভার্ব নেই, নিডটা এখানে কি ভার্ব? মেইন ভার্ব। নিডটা এখানে কি ভার্ব? মেইন ভার্ব। তাহলে নিড যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা এখানে এটার অক্সিলারি হিসেবে কি আনবো? ডু। আর প্রশ্নটা যেহেতু হাবোধক, আমাদের এটাকে নাবোধক করে করতে হবে। আর যেহেতু এখানে প্রোনাউন দেওয়া আছে, সুতরাং আমরা আই দিয়ে লিখবো। তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডোন্ট আই। তাহলে নিড থাকলে আমরা খেয়াল করবো, শুধু যদি নিড থাকে আমরা নিডের জন্য অক্সিলারিটা নিয়ে আসবো। এরপরে বি নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। আই নিড গিভ ইউ সাম বুকস। একটু খেয়াল করো, আই নিড একটা ভার্ব, গিভ আর একটা ভার্ব। তাহলে এখানে কয়টা ভার্ব পেলাম? নিড ভার্ব, গিভ ভার্ব। তাহলে নিডটা এখানে হচ্ছে অক্সিলারি। কি অক্সিলারি? মডেল অক্সিলারি। নিড কিন্তু একটা মডেল অক্সিলারি। যখন দুইটা ভার্ব থাকে তখন নিড হয়ে যাবে মডেল অক্সিলারি। তাহলে এখানে নিড যেহেতু অক্সিলারি, আমরা এটা হাবোধক, তাহলে উত্তর কি করবো? দেখো নিডেন্ট আই। তাহলে খেয়াল করেছো নিড এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নিডের পরে ভার্ব আছে, সেটা নিড দিয়ে আমরা করলাম। ঠিক আছে, নিডেন্ট আই। আর শুধু নিড থাকলে তখন আমরা নিডটা যদি প্রেজেন্ট টেন্স হয় তখন ডু, পাস্ট টেন্স হলে ডিড, এটা আমরা নিয়ে আসবো। এন্ড নেক্সট সি নাম্বার দেখো, আই নিড টু ইনফর্ম ইউ। তাহলে এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এখানে দেখো নিডটা তাহলে কি ভার্ব? মেইন ভার্ব। তাহলে আগের মতো নিড যেহেতু মেইন ভার্ব, আমরা অক্সিলারি হিসেবে ডু আনবো। তাহলে ডোন্ট আই। তাহলে টাইপ 1 আশা করি আমরা বুঝে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, এখন টাইপ 2 নিয়ে আমরা ডিসকাশন করব। টাইপ 2 এ কি কি প্রশ্ন আসে আমরা একটু দেখি, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। একটু করে তোমাদেরকে একটা বেসিক বিষয় বলি, তারপর আমরা এটা সলভ করব। একটু খেয়াল করো তোমরা, এখানে আমি তোমাদের জন্য একটা বিষয় বলে রাখি। এখানে লেখা আছে কি হিস। এখানে অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে যে হ্যাশটা আছে, এটার জন্য দুইটা বিষয় হতে পারে। নাম্বার 1, এটার জন্য ইস আসতে পারে। নাম্বার 2, এটার জন্য হ্যাজ আসতে পারে। এখন তোমার প্রশ্ন হচ্ছে আমি কখন ইস লিখবো, কখন হ্যাজ লিখবো? মনে রাখবা, যদি আমরা ইস লিখতে চাই তারপরে একটা ভার্ব থাকবে এবং তারপরে আইএনজি থাকবে, অর্থাৎ ইস লিখবো তখনই যদি সেই সেন্টেন্সে এই অ্যাপোস্ট্রফি ইস এর পরে যদি কি থাকে, ভার্বের সাথে আইএনজি থাকে, তখন আমরা ইস লিখবো। আবার যদি এই অ্যাপোস্ট্রফি এস এর পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, অর্থাৎ পিপি ফর্ম থাকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তখন আমরা লিখবো হ্যাজ। কারণ আমরা জানি হ্যাজ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আশা করি এটা বিষয়টা বুঝতে পেরেছি। হিস দিয়ে আমরা ইসও লিখতে পারি, হ্যাজও লিখতে পারি। যদি মূল ভার্বের সাথে আইএনজি হয় তখন হিস হবে, আর যদি আমরা দেখি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন কি হবে? হ্যাজ হবে। তাহলে এটা আমরা বুঝলে এবার আমরা দেখি টাইপ 2 এর প্রথম কোশ্চেনটা দেখি। লিখছে কি হি ইজ ডুইং ইট। তাহলে এখানে হিস আছে না, এখানে তাহলে আমরা কি দেব? যেহেতু দেখো ডুইং আইএনজি আছে, তাহলে আমরা কি বলেছি ইজ কখন আসবে? যদি ভার্বের সাথে আইএনজি থাকে। তাহলে আমাদের এখানে অক্সিলারি হিসেবে কি আসবে? ইজ। তাহলে ইজন্ট
হি। আশা করি বুঝতে পেরেছি। বি নাম্বার কোশ্চেনটা আমরা একটু সলভ করব। এখানেও হিস দেয়া আছে অ্যাপোস্ট্রফি দিয়ে, কিন্তু দেখো তারপরে ভাবটা কিভাবে আছে, ডান আছে। তার মানে ডান বলতে কি বোঝাচ্ছে, ডু ডিড ডান, মূল ভার্বের কোন ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমরা এই যে অ্যাপোস্ট্রফি অ্যাসটা আছে সেটার জন্য কি করব, আমরা এখানে হ্যাজ নিয়ে আসবো, হ্যাজন্ট হি। আশা করি এই দুটো বিষয় আমরা বুঝতে পেরেছি। এরপরে দ্বিতীয় বিষয়টি তোমাদেরকে একটু জানাই। আমরা যদি দেখি, আমি এটা একটু মুছে দিই। এরপরে দেখেন, যদি মনে করেন অ্যাপোস্ট্রফি দিয়ে ডি থাকে, তখন আমাদের এটার জন্য দুটো বিষয় এখানে মনে রাখতে হবে। আমরা ডি থাকলে এটার জন্য উড লিখতে পারি, আবার এই ডি এর জন্য অ্যাপোস্ট্রফি ডি এর জন্য হ্যাডও লিখতে পারি। মনে রাখবা, উড হবে তখনই যদি তারপরে মূল ভার্ব থাকে, অর্থাৎ ভি ওয়ান। মূল ভার্ব মানে কি, ভি ওয়ান। আর হ্যাড হবে তখনই যদি তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি থ্রি যদি থাকে। তাহলে অ্যাপোস্ট্রফি ডি দিলে দুইটা উত্তর হয়, উডও হয় হ্যাডও হয়। উড হবে যদি মূল ভার্ব থাকে, হ্যাড হবে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। তাহলে এবার আসো আমরা এখানে টাইপ 2 এর সি নাম্বার কোশ্চেনটা একটু দেখব। লেখা আছে হিট, এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে ডি লেখা আছে, ইনফর্ম আছে। তাহলে দেখো ইনফর্মটা কোন ফর্ম আছে, মূল ভার্ব। তাহলে আমরা কি আনবো, উড। তাহলে উডন্ট হয়ে যাবে, উডন্ট হি। এবার দেখেন তো কি সলভ এসে লেখা আছে যে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এখানে কি আনবো, হ্যাড। আর হা বলতে বলে এই জন্য কি দিব, হ্যাডেন্ট, হ্যাডেন্ট। আশা করি এটা বুঝতে পেরেছো। এছাড়া এই নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো, কাট লেখা আছে, কাট আছে। তো আমরা জানি কাট কাট কাট। তাহলে এখন তুমি এটা কি দিবা, উড দিবা না হ্যাড দিবা প্রশ্ন। তাহলে আমরা এটাতে বেসিক্যালি হ্যাড দিয়ে করব, অর্থাৎ আমরা এখানেও হ্যাড লিখবো, হ্যাডেন্ট হি লিখব, ঠিক আছে। আর কাট যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট ফর্ম মূল ভার্ব একই, সেক্ষেত্রে তুমি উডন্ট দিয়েও করতে পারো। তাহলে আশা করছি আমরা টাইপ 2 এর খুব ইম্পর্টেন্ট বিষয়, আমরা দুইটা বিষয় জানতে পারলাম। একটা হচ্ছে যে অ্যাপোস্ট্রফি এস থাকলে কি হবে, আবার অ্যাপোস্ট্রফি এর পরে ডি থাকলে কি হবে। এছাড়া তোমাদেরকে একটা বিষয় এখানে জানিয়ে দিই, তোমরা একটু খেয়াল করো। যদি মনে করে আমি একটা প্রোনাউনের পরে আর লিখলাম, তাহলে এটা দিয়ে কি হতে পারে, এ আর দিয়ে আরও হতে পারে, ওয়েরও হতে পারে। ওয়ার হবে তখনই যদি পাস্ট টেন্স বোঝে, আর আন হবে যদি প্রেজেন্ট টেন্স বোঝে। দোনোটার পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকতে পারে, কেমন, সেটা তুমি খেয়াল করে লিখবা। আশা করি বুঝতে পারছো। আমরা চলে যাবো এবার টাইপ 3 তে। এবার দেখো আমরা টাইপ 3 তে আমরা চলে এসেছি। টাইপ 3 তে দুটো প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি, একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। দেখো প্রথম নম্বরে লেখা আছে হি দিয়ে রিড লেখা আছে। এরপরে দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি উদাহরণে হি রিডস। প্রেসিক্যালি তোমাদেরকে আমরা প্রথম ভিডিওটিতে দেখিয়েছি যে মূল ভার্বের সাথে যখন এস এস যুক্ত হয় তখন সেটার জন্য অক্সিলারি ডাস চলে আসে, ঠিক আছে। এবার দেখো এখানে হি এর পরে রিড আছে, কিন্তু এটা হি এর পরে রিডস দেয়া আছে। তো একটু করে খেয়াল করো, আমি তোমাদেরকে একটা বেসিক বিষয় আগে বলি। যেমন রিডকে প্রেজেন্ট ফর্ম থেকে আমরা পাস করলে একই রকমের বানান থাকবে, উচ্চারণটা একটু ভিন্ন হয়, রিড দ্যাট রিড। তাহলে পাস্ট পার্টিসিপল কিন্তু একই রকমের হয়। এখন তোমার প্রশ্ন হচ্ছে কেমনে বুঝবা সেটা কোন টেন্সে কিভাবে করে আছে। তো দেখো এখানে যেহেতু অ্যাস যুক্ত হয়ে গিয়েছে সুতরাং এটা প্রেজেন্ট টেন্স, আর এই এর পরে যদি অ্যাস দেয়া না এখানে, সুতরাং এটাকে ধরে নিতে হবে পাস্ট টেন্স। সেই কারণে পাস্ট টেন্সের অক্সিলারি হিসেবে আমরা এখানে কি আনবো, ডিড। তাহলে হা বোধক আছে, না বোধক করে দিব ডিডন্ট হি। আর এখানে যেহেতু অ্যাস আছে আমরা অক্সিলারি হিসেবে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি কি হয়, ডাস। তাহলে অ্যাস এস থাকলে ডাস হয়। তাহলে ডিডস এর জন্য কি আনবো, ডাজন্ট হি। আশা করি এটা বুঝে গিয়েছে। তাহলে এভাবে করে তোমাদেরকে কিন্তু প্রশ্ন দিতে পারে এবং তোমরা সেটা খেয়াল করে উত্তর দিবা। এরপরে চলে আসছি টাইপ 4 এ। টাইপ 4 এ দেখো তোমাদের যে তিনটা উদাহরণ তোমাদের জন্য দিয়েছি সেটা আমরা এখন দেখবো, সলভ করব। ওটা কি করবো, তিনটা উদাহরণ। প্রথমটা আমরা এক নম্বরে যাচ্ছি। ফর দ্য বয়েজ দ্য টাস্ক ওয়াজ ইজি। এখানে একটু করে দেখো, এখানে একটা এক্সটেনশন এখানে প্রথমে দিয়ে দিয়েছে। এটি শুধুমাত্র তোমাদেরকে বিভ্রান্ত করবার জন্য বা কনফিউজ করবার জন্য দিয়েছে। প্রিয় শিক্ষার্থী, তুমি এটা বাদ দিয়ে তুমি দেখো দ্য টাস্ক ওয়াজ ইজি, মেইন ফ্যাক্টরটা কিন্তু এখানে দ্য টাস্ক সাবজেক্ট, ওয়াজ হচ্ছে এখানে ভার্ব। সুতরাং এখানে আমাদের মূল ফ্যাক্টরটা কিন্তু এটা দিয়ে। ফর দ্য বয়েজ আমার এখানে চিন্তা করার দরকার নেই। এটা এভাবে হতে পারতো দ্য টাস্ক ওয়াজ ইজি ফর দ্য বয়েজ, সেটাও হতে পারতো। এক্সটেনশনটা যদি কখনো সামনে দিয়ে দেয়, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে যদি কিছু থাকে শুরুতে,
সেটা আমাদের দেখবার দরকার নেই, আমরা সেখানে সাবজেক্ট ভার্ব দেখব, সেটা দিয়ে আমরা ট্যাগ করব। তাহলে এখানে উত্তরটা কি হবে? দ্য টাস্ক ওয়াজ ইজি। তাহলে আমরা এখানে ওয়াজ দেখতে পাচ্ছি, ওয়াজ থাকলে ওয়াজ দিয়ে করা হয়, তাহলে দ্য টাস্কের প্রোনাউন হচ্ছে কি? ইট। সেজন্য আমাদের উত্তর হবে ওয়াজন্ট ইট। প্রিয় শিক্ষার্থী মনে রাখবা, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, আমরা যেটা দিচ্ছি অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে কি? বঙ্গলোপ চিহ্ন। এখানে এন ও ওটা লোপে কিন্তু অ্যাপোস্ট্রফি হয়েছে, এটা খেয়াল করুন। এরপরে আবার বি নাম্বারে চলে যাই। ফর ইউ, এই যে ফর ইউ, তাও কি এক্সটেনশন, এটা দেখার দরকার নেই। শি ডিড অল, এই যে ডিডটা এখানে আছে, আমরা ডিড দিয়ে করব, তার মানে হা বোধক আছে, না বোধক করছি, ডিডন্ট শি। এরপরে লাস্ট সি নাম্বার কোশ্চেনটা একটু দেখব। দ্য প্রেজেন্স অফ ইউ ইজ সার্টেন। দ্য প্রেজেন্স অফ ইউ, এখানে পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট, এবং এখানে কিন্তু ইউ আনা যাবে না। দ্য প্রেজেন্স অফ ইউ, এটা হচ্ছে ইট হবে। দ্য প্রেজেন্স অফ ইউ, এখানে কি হবে? ইট হবে। তাহলে এটা প্রোনাউন কি? ইট। আর এখানে হা বোধক যেহেতু, আমরা উত্তর করব কি? ইজেন্ট ইট, নট ইউ। তাহলে একটু খেয়াল করতে হবে, কেমন? দ্য প্রেজেন্স অফ ইউ ইজ সার্টেন, ইজেন্ট ইট। আশা করি ট্যাগ 4 আমরা বুঝতে পেরেছি। দেন আমরা চলে যাব ট্যাগ 5। ট্যাগ 5 এর এই নাম্বার কোশ্চেনে লেখা আছে দ্য মুন শাইনস। এই যে দেখো দ্য মুনের প্রোনাউনটা আমরা একটু বলি দিই তোমাদেরকে। দ্য মুনের প্রোনাউন ইট হয়, দ্য মুনের প্রোনাউন শি হয়। প্রিয় শিক্ষার্থী, দ্য মুনের প্রোনাউন ইট হয়, দ্য মুনের প্রোনাউন শিও হয়। মুন একেবারে সফট একটা বিষয়, সেই জন্য আমরা শি আনতে পারি। তাহলে দ্য মুন শাইনস, যেহেতু এখানে ভার্বের সাথে এস যুক্ত করা আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং আমরা এটা ট্যাগ কোশ্চেন কি করছি? ডাজন্ট ইট অথবা ডাজন্ট শি, যে কোনো একটা দিয়ে তুমি করতে পারবে। এরপরে দ্য সান ইজ বিকামিং ব্রাইটার। দ্য সান সূর্য, ইজ, তাহলে দ্য সানের প্রোনাউনটা আমরা একটু বলবো। দ্য সানের প্রোনাউন ইট হয়, আবার দ্য সানের প্রোনাউন কিন্তু কি হতে পারে? সূর্য, তেজোদীপ্ত, হ্যাঁ একদম, এটা খেয়াল করতে হবে। তাহলে দ্য সান ইট অথবা শি লেখা যায়। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কি? ইজেন্ট ইট অথবা ইজেন্ট হি লেখা নিতে পারি। এন্ড সর্বোপরি সি নাম্বারটা আমরা একটু দেখি। বাংলাদেশ ইজ মাই বার্থল্যান্ড। তাহলে বাংলাদেশ মাতৃভূমি, তো মাতৃভূমির জন্য আমরা এখানে শি আনতে পারি, আবার এটার জন্য ইটও লিখতে পারি। তাহলে আমাদের আনসারটা হচ্ছে ইজেন্ট ইট অথবা ইজেন্ট শি, আমরা যে কোনো একটা দিয়ে আনসার করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা টাইপ 5 এর মধ্যে দিয়ে আমরা বেশ কয়েকটা বিষয় আমরা দেখতে পেলাম। এবার আমরা চলে যাব টাইপ 6। প্রিয় শিক্ষার্থী দেখো, এবার আমরা টাইপ 6 এ চলে এসেছি। টাইপ 6 এর যে एग्जांपलগুলো আমরা এখন সলভ করব সেটা দেখো। এ নম্বরে বলা হচ্ছে এভরিওয়ান ইজ ট্রাইং। এভরিওয়ান ইজ ট্রাইং, তাহলে স্বাভাবিকভাবে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা উত্তর লিখবে ইজন্ট দে, কারণ তারা হয়তো তোমরা জেনেছো যে এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামওয়ান, সামবডি, এগুলো যদি থাকে প্রোনাউন কি হয়? দে হয়। এখন ইজ আছে, ইজন্ট দে লিখে দিয়েছো। আর এই যদি দেখেন দে এর পরে কিন্তু ইজ হয় না, আমরা এটা শিখেছি। সুতরাং ইজন্ট দে দিলে উত্তরটা ভুল। দে এর সাথে বেসিক্যালি কি ইজের জায়গায় কি দিতে হবে? আর লিখতে হবে। তাহলে সে কারণে আমাদের উত্তরটা কি হবে? আমাদের উত্তর হবে ইজেন্ট নয়, আমাদের উত্তর দিতে হবে কি? আরেন্ট। হা বোধক আছে, না বোধক করছে, আরেন্ট দে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার? ইজের জায়গায় আমরা কি দিলাম? আর দিলাম, আরেন্ট দে। কেন? কারণ এভরি ওয়ানের প্রোনাউন কিন্তু দে আছে, আর দে এর সাথে তোমাকে মেলানোর জন্য কি লিখতে হবে? ইজ এর জায়গায় আর লিখে দিতে হবে, এবং সেক্ষেত্রে আরেন্ট হয়ে গেল। নোবডি নেগেটিভ, নোবডি উইল হার্ট ইউ। তাহলে নোবডি নেগেটিভ, তাহলে যেহেতু এটা নেগেটিভ আছে আমাদের উত্তর করতে হবে পজিটিভে। তাহলে উইল, নোবডির প্রমাণ কি? দে, উইল দে। তাহলে উত্তর হয়ে গেল কি? উইল দে। এরপরে নাম্বার আমরা সি তে দেখি। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, ওয়ান্টস লেখা আছে। এভরিবডির জন্য আমরা জানি প্রোনাউন হিসেবে দে আসবে। তাহলে এখন আমরা যদি লিখি দিই যে, যেহেতু আমরা শিখেছিলাম যে ভার্বের সাথে এস থাকলে অক্সিলারি হিসেবে ডাজ চলে আসবে, তাহলে আমরা যদি ডাজন্ট দে দিই,
তাহলে উত্তর কি? ভুল না? কেন? দের সাথে তো ডাস হয় না, সেজন্য আমাদের এখানে কি করতে হবে? দে, এখানে দের সাথে ডাস যেতে হয় না, আমাদের এখানে আনতে হবে ডু। তাহলে ডোন্ট দে, উত্তর কি হচ্ছে? ডোন্ট দে। আশা করি টাইপ 6 তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমি এখানে টাইপ 6 এর মধ্যে দিয়ে বোঝাতে চাচ্ছি যে প্রোনাউনের সাথে মিল রেখে তোমাকে কিন্তু অক্সিলারিটা আনতে হবে। প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্সের অক্সিলারি। আচ্ছা, এখানে যদি আমি বলে দিতাম যে এভরিবডি ওয়াজ যদি দিতাম, তখন তুমি ওয়াজন্ট দিয়ে দিলে ভুল, ওয়ারেন্ট হয়ে যাবে। কিন্তু এভরিবডি যদি বলতাম কল্ড, তখন তুমি ডিডেন্ট লিখতেও পারতাম। ব্যাপারটা অবশ্য পাস্ট টেন্স যদি হয়ে যায় তখন কিন্তু আলটিমেটলি সেটা লেখা যাবে, ডিডেন্ট দিয়ে এটা লেখা যেতে পারে। নেক্সট টাইপ 7 এ চলে যাব। টাইপ 7 এর যে কোশ্চেনগুলো আমরা একটু দেখব। দেখো টাইপ 7 এর আমি একটু তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, কি সেন্টেন্স? ইম্পারেটিভ, অর্থাৎ যে সেন্টেন্সগুলো মূলত ভার্ব দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে সেই সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সুতরাং ট্যাগ কোশ্চেনে যখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে বা ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে আমাদেরকে সলভ করতে বলবে, তখন তার উত্তর কিন্তু তিনটা হয়। শ্যাল উই হয়, তারপর হচ্ছে তোমার উইল ইউ হয়, অথবা ওন্ট ইউ হয়। এখন প্রশ্ন যে কোন সময় কোনটা দেব সেটা তোমাকে জানতে হবে। তাহলে মনে রাখবা শ্যাল ইউ হবে তখনই যদি তুমি দেখো যে প্রশ্নটা লেটস দিয়ে শুরু হয়েছে। লেটস মানে হচ্ছে লেটাস, লেটস অথবা লেটাস দিয়ে যদি শুরু হয়, আমরা সবসময় কি করব? উত্তর দিয়ে দেব শ্যাল ইউ। কথাটা বুঝে নিবা। আবার বলছি, যদি লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয়, আমরা উত্তর নিব শ্যাল ইউ। এরপরে উইল ইউ বা ওন্ট ইউ দুইটাই কিন্তু আমরা বাকি সবগুলোর ক্ষেত্রে দিতে পারি। তবে সেক্ষেত্রে মনে রাখতে পারো, যদি কোশ্চেনটা হ্যাঁ বোধক করে থাকে তখন তুমি চাইলে ওন্ট ইউ দিতে পারো। আবার কোশ্চেনটা যদি না বোধক থাকে তখন তুমি উইল ইউ দিয়ে করতে পারো। কিন্তু উইল ইউ বা ওন্ট ইউ বাকি সবগুলোর ক্ষেত্রে আপনি লিখতে পারবেন। অনেক সময় অফার বোঝাতেও কিন্তু তুমি উইল ইউ দিয়ে করতে পারো। যেমন দেখো লেটস লেখা আছে, তাহলে লেটস দিয়ে যেহেতু শুরু হয়েছে, উত্তর কি? শ্যাল ইউ। উত্তর কি হয়ে গেল? শ্যাল ইউ। লেট মি, তাহলে লেটাস আছে নাকি লেট দিয়ে অন্য কিছু আছে? তাহলে লেট দিয়ে অন্য কিছু থাকলে আমরা কি দিব? উইল ইউ। এই যে উইল ইউ দিয়ে দিলাম। এখন তুমি যদি বলো স্যার আমি ওন্ট ইউ দিব, হ্যাঁ ওটা এটাও শুদ্ধ, ওন্ট ইউ দিয়ে লিখতে পারবো। গো দেয়ার, তাহলে গো কি? ভার্ব, ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স উত্তর কি? শ্যাল ইউ, উইল ইউ, ওন্ট ইউ। তাহলে শ্যাল ইউ তো আমরা বলে ফেলেছি লেটস থাকলে, এখানে তো লেটস নেই, ভার্ব দিয়ে আছে। তাহলে তুমি চাইলে এটাকে উইল ইউ বলতে পারবা, অথবা ওন্ট ইউ দিয়েও তুমি চাইলে এখানে কি করতে পারো? ওন্ট ইউ অথবা উইল ইউ দিয়েও করতে পারো। কিন্তু এবার চলে যাচ্ছি ডি নাম্বার প্রশ্নটাতে। এটা একটু সবাই খেয়াল করো, থ্যাংক ইউ লেখা আছে। একটা বিষয় তোমাদেরকে বলে দিই, যদি তোমাদের কি বলা হয় এরকম থ্যাংক এর পরে ইউ যদি থাকে, অর্থাৎ আমি বলতে যাচ্ছি ভার্বের পরে যদি ইউ দেওয়া হয়, তখন সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন আমরা কখনোই এটাকে বলবো না যে ইম্পারেটিভ মোডে আছে। এটা একটা গ্রেটিংস অথবা একটা পুশিং ওয়ার্ড হয়ে গেছে বা সেন্টেন্স হয়ে গেছে, তখন কিন্তু এখানে উত্তর দিতে হবে ডোন্ট আই অথবা ডোন্ট উইও লেখা যেতে পারে। খেয়াল করবার আবারও বলি, থ্যাংক ইউ যদি আমাদেরকে সলভ করতে বলে আমরা উত্তর দিব ডোন্ট আই অথবা ডোন্ট ইউ। কেন দিব? তাহলে এটা আমরা ব্যাখ্যাটা একটু যদি বলি যে থ্যাংক ইউ কে জানাচ্ছে? আই মানে আমি ফার্স্ট পারসন সেকেন্ড পারসনকে থ্যাংক ইউ জানাচ্ছে, সেই জন্য এই ক্ষেত্রে তুমি এটাকে কি উইল ইউ বা শ্যাল ইউ দিয়ে করতে পারবে। যেমন তোমাদেরকে যদি আমি একটা সেন্টেন্স বলি বা একটা বিষয় দেখাই, ধরো গুড মর্নিং লিখলাম, কি লিখলাম? গুড মর্নিং। এক্সপ্লেন চিহ্ন দেওয়া যায়, না দিলেও কিছু নেই। এই গুড মর্নিংটা কিন্তু কোনোভাবেই তুমি এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারবে না, কারণ এখানে কোনো কি নেই, ভার্ব নেই। সুতরাং গুড মর্নিং এর জন্য যদি তুমি শ্যাল উই, উইল ইউ, ওন্ট ইউ আনো, তাহলে এটা ভুল। তাহলে গুড মর্নিং এর জন্য আমি যদি এটা আরেকটু ক্লিয়ার করে দিই, আই উইশ ইউ গুড মর্নিং, আই উইশ ইউ গুড মর্নিং, তখন তুমি ট্যাগ কোশ্চেন কি করবে? ডোন্ট আই। তো কেন বললাম? কারণ এটা ফার্স্ট পারসন তোমাকে করেছে, সেকেন্ড পারসন, তাহলে এটা একটা উইশিং ওয়ার্ড অথবা এটা গ্রিটিংস বলা যায়। সুতরাং সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন উত্তর হচ্ছে ডোন্ট আই বা ডোন্ট ইউ দিয়ে করতে পারবে। আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। তাহলে আমরা এখানে চলে যাই, থ্যাংক ইউ এর জন্য আমরা উত্তর কি দেব? ডোন্ট আই। এন্ড ইন আবার আমরা চলে যাচ্ছি, দেখো এখানে ইউ আছে নাকি দ্যাম আছে? তাহলে থ্যাংক দ্যাম বলে তখন কিন্তু আগের মতো ইম্পার্টেন্ট করে নিব। তাহলে উইল ইউ অথবা
ফোন দিয়ে দিও করতে পারো। ঠিক আছে, আশা করি এটার মধ্যে দিয়ে তোমরা বেশ ইনফরমেশনগুলো পেয়ে গেলাম টাইপ 7 এর মধ্যে দিয়ে। প্রিয় শিক্ষার্থী, সর্বোপরি টাইপ 8 এ তোমাদেরকে আমি আরো কয়েকটা एग्जांपल দিয়ে বোঝাবো যে কিভাবে তোমরা সেই বিষয়গুলো দেখলে সলভ করতে পারবে। টাইপ 8 এর মধ্যে প্রথম নাম্বার আমরা চলে যাই, দা ওয়াইস আর অ্যাফেবল। এই দেখো ওয়াইস এর পরে দা ওয়াইস এর পরে কিন্তু ভার্ব কি দিয়েছে, প্লুরাল। তো তুমি একটু করে খেয়াল করো, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। আর তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই, যদি নাউন, এটা একটু খেয়াল করো, নাউন যদি প্লুরাল হয় সবসময় প্রোনাউন হিসেবে দে হয়। নাউন যদি প্লুরাল হয়ে যায়, অর্থাৎ তুমি যখন সেন্টেন্স পড়তে গিয়ে যে নাউনটা দেখবা সেই নাউনটা যদি প্লুরাল ফর্মে হয়, সেটা ব্যক্তি হোক বস্তু হোক, তার প্রোনাউন কি হয়ে যাবে, দে হয়ে যাবে। সুতরাং তুমি এখানে একটু খেয়াল করো, দা ওয়াইস আর, তাহলে আর যেহেতু ভার্ব প্লুরাল, এই সাবজেক্টটাও প্লুরাল, আই মিন নাউনটাও প্লুরাল, অর্থাৎ এটা একটা শ্রেণীকে বোঝাচ্ছে, দা ওয়াইস আর অ্যাফেবল। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন উত্তর কি দিব, দা ওয়াইস এর প্রোনাউন কি, দে। তাহলে আরেন্ট দে, আরেন্ট দে, হ্যাঁ বলুন না বলুন। মাইস, ক্যাচ, তাহলে মাইস সিঙ্গুলার না প্লুরাল কি পাবো, এখানে ক্যাচ শব্দটা মূল ভাব না, তার মানে এটার সাথে এস নেই, সুতরাং মাইস হচ্ছে প্লুরাল। মাউস, মাইস, তাহলে মাইসের জন্য প্রোনাউন কি আসবে, দে। আর ক্যাচ যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে অক্সিলারি হিসেবে ডু আসবে, তাহলে ডোন্ট দে। আশা করি বুঝে গেছে। এবার দেখো ইউ, এটার পরে একটা কমা দেওয়া যায়, ইউ, হি অ্যান্ড আই, তার মানে কি তুমি, সে এবং আমি, কি হয়ে গেল, আমরা। তাহলে এরকম ইউ, হি অ্যান্ড আই যখন থাকবে, অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন যখন হয়ে গেল, তখন সেটার জন্য প্রোনাউন হয়ে যাবে কি, উই। তাহলে এখানে বলছে ইউ, হি অ্যান্ড আই আর রেসপন্সিবল, তাহলে আরেন্ট, তাহলে তিনটা মিলে কি হয়ে যায়, আমরা। ঠিক আছে, তো খেয়াল করবো, আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। এবং সর্বোপরি দেখো ইউ অ্যান্ড হি, ইউ অ্যান্ড হি যদি সেকেন্ড পারসন আগে থাকে এবং থার্ড পারসন যদি পরে থাকে, তখন সেকেন্ড পারসনটাকে প্রোনাউন ধরতে হবে, তুমি এবং সে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ড পারসনটাকে আগে নেব, তাহলে উত্তর হয়ে যাবে কি, আর এন্ড হি, উত্তর দিয়ে যাবে আর এন্ড হি। তাহলে আশা করছি এই টাইপ 1 to 8 এর মধ্যে তোমরা বেশ কিছু তথ্য পেয়েছো, যে বিষয়গুলো তোমরা আশা করি মোটামুটি খেয়াল করলে বুঝতে পারবা। প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমরা যেহেতু এটা ট্যাগ কোশ্চেন নিয়ে আমরা পার্ট 2 ক্লাস বলছি, সে কারণে কিছুটা সময় লাগলেও আমি দেখাতে চেয়েছি যে উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে চেয়েছি যে কিভাবে তুমি প্রশ্ন দেখে কিভাবে তোমরা উত্তরটা মেক করবে। আশা করি আমার এই মোটামুটি এই ভিডিওটির মধ্যে দিয়ে তোমরা ট্যাগ কোশ্চেন নিয়ে যে বিষয়গুলো তোমাদের সমস্যা সেটি জানতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, সকলকে আবারও আজকের এই ভিডিওটি যে ধৈর্য সহকারে দেখেছো সেটার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।